বাংলাদেশ যেন সারা জীবন ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যায়, জানা যাইতে পারে কোনোদিন। যাই করবে, আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা আছে। ভাই 1947 সালে দুই পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গেছে না ব্রিটিশরা ওই সময় দুই পাকিস্তানের আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দুইটা দেশ এরকম ভৌগোলিক ইয়ের মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই। তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিয়েছে। ওরে তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দিয়ে তারপরও চেয়েছে একসাথে থাকতে। তারপরও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিব আরে বেটা ইতিহাস পড়তে হইলে মানে নিয়ে তর্ক করতে হইলে কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে ন্যূনতম জানবি তো। আমার যদি এখন মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে পারি, আমি তো টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজ প্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজ প্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়ে সার্চ দিয়ে দেখ, দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায়, এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমাদের শোষণ করার জন্য এখানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল লেখ, ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল এক সময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নেই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে বা আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে, এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। এখন যদি নাকি আপনি বলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত হলো আমার ভাই, ভারত কয়েকদিন আগে আমাদের তেল দিয়েছে, তেল নাকি কার বলতে গেলে ওরা মুখ খারাপ হয়ে যায়, বুঝছেন, আমি কন্ট্রোল করতে পারি না। ওদের কার নাকি কোন দিক দিয়ে নাকি তেল দিয়েছে। আরে ভারত এখন তেল না, ভারত এখন আরও অনেক কিছু দিতে পারে, কারণ ভারতের এখন চিপার মধ্যে আছে, যেই কারণে ভারত এখন আমাদেরকে কোনো না কোনোভাবে একটা করতে হবে। কিন্তু ভারতের আসল চেহারা কি সেটা বুঝবি, সেটা বুঝতে হলে চল একজন একটু বক্তব্য শুনি তোদের ভারতের আব্বার।
ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভুল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন। বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনুস জমানাচ্ছে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সবকিছুই কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস। এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত, তবে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু এই কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়কে বলে একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে 1, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। 2, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয় এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা এবং 3, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তির যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই 3 শর্তে সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান কি সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছেন? ভবিষ্যতের পথ নিষ্কণ্টক রাখতে শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করো, মৃত্যুদণ্ড বহাল রাখো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দাও, রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করবার জন্য বাংলাদেশ অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে ডোভাল সাহেব কোনো কূটনৈতিক মারপ্যাঁচ নয়, বরং সরাসরি টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই কে সামনে বসিয়ে। কি ছিল সেই হুঁশিয়ারিতে? 1, আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2, আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়ার সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত তার নিজের স্বার্থ, তার জাতীয় স্বার্থ রক্ষায় যে ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান ঘেঁষা কোন মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে সহ্য করবে না। ভারত স্পষ্ট বলেছে সংসদের বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামায়াতকে মন্ত্রী করার কথা উঠছে কেন? পুরনো ভালোবাসার টান, আমেরিকার চাপ? বাংলাদেশ যেন মনে রাখে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে 71-এ ভারতের ফৌজ স্বাধীন করেছিল বাংলাদেশকে। আজ দরকার হলে ভারতের ফৌজ উপযুক্ত ব্যবস্থা নিতে এবারও পিছিয়ে আসবে না। এই হলো ভারতের বন্ধুত্ব। এটা শুরু আজকে থেকে না, সেই 1971 সালের 16ই ডিসেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত কখনো মানতেই পারে নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তারেক রহমান তার কথা না শুনলে সে এখানে সোলজার পাঠা, সোলজার পাঠা বাংলাদেশে পাঠা, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, 2 পাকিস্তান মিলা বাম্বু লাগাবে। পাঠা তোরা যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশের সোলজার পাঠা ন্যাংটা বানায় ছেড়ে দিবে। বাংলাদেশের প্রতিটা মানুষকে শুধু একটা কথা বলি ভাই, কথা খুব খারাপ লাগতে পারে, চেতনায় আবার পাশে আগুন লাগতে পারে অনেকের। এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে, এটা গ্যারান্টি দিলাম। আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, পাকিস্তান উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি আপনারে সাপোর্ট করার জন্য।